আমাদের দেশে প্রতিনিয়তই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলো নিয়ে আলোচনা হয়। কয়েকদিন পরপরই দেখা যায় জঙ্গি জুজুর ভয়। কিছুদিন পরেই গোপন বার্তা আসে। এখানে এ সেল করছে, ওখানে সে সেল করছে। দীর্ঘদিন থেকেই লক্ষ্য করলে দেখে আসবেন যে এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের আলাপের মূল লক্ষ্যবস্তু মুসলমানরা। এই আলাপটা বারবার সামনে এনে ইসলাম এবং মুসলমানদেরকে বারবার স্কেপগোট করার চেষ্টা করা হয়েছে। এই প্রজেক্টে আছে আমেরিকাপন্থীদের ওয়ার অন টেররের বয়ান, সাথে আছে ভারতীয় হিন্দুত্ববাদীদের প্রোপাগান্ডা। তবে এর সাথে দীর্ঘদিন থেকে যুক্ত আছে বাংলাদেশের বামপন্থীরা। বামপন্থীরা ক্রমাগতই বাংলাদেশি ইসলামিস্টদেরকে চরমপন্থী হিসেবে চিত্রায়িত করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলোকে বরাবরই বাংলাদেশের মুসলমানদের সাথে যুক্ত করে আলোচনা করে এসেছে। অথচ আমরা যদি বামপন্থীদের ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র পাই। ইতিহাসের দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে লক্ষ্য করি যে আধুনিক সময়ে বামপন্থীদের চেয়ে বেশি সহিংসতা, বামপন্থীদের চেয়ে বেশি মানুষ হত্যা এবং গণহত্যা আর কেউ করেনি, এমনকি ফ্যাসিস্টরাও না। আসুন সেই ইতিহাসটা দেখে নেওয়া যাক। ২০০৪ সালে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ডেভিড সি রেপোপোর্ট 4 ওয়েভস অফ টেরোরিজম নিয়ে আলোচনা করেছেন। এরপরে ওনার এই কাজের উপরে আরও অনেকেই বিষয়টা নিয়ে কথা বলেছেন। সেই 4 ওয়েভস অফ টেরোরিজম নিয়ে যখন আমরা আলাপ করতে যাই, দেখবেন যে ৪টার মধ্যে প্রথম ৩টা ওয়েভই হলো বামপন্থীদের ওয়েভ। প্রথমটা অ্যানার্কিস্ট, দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টাই কলোনিয়াল মুভমেন্টের সময়, তৃতীয়টা হচ্ছে নিউ লেফটদের টেরোরিজম। আধুনিক সন্ত্রাসবাদের শুরুটা করেছে অ্যানার্কিস্টরা। ১৮৭০-এর দশকে রাশিয়ায় এর সূচনা। ১৮৮১ সালে নারদনায়া ভলিয়া নামের অ্যানার্কিস্ট গোষ্ঠী হত্যা করে দ্বিতীয় জার আলেকজান্ডারকে। তাদের বিশ্বাস ছিল সন্ত্রাসের মাধ্যমে তাদের প্রচারণা হবে। এরপর এই অ্যানার্কিস্ট সন্ত্রাস আমেরিকা, ইউরোপ এমনকি চীনেও গিয়ে আছড়ে পড়ে। বিংশ শতাব্দীর দ্বিতীয় শতকেও সন্ত্রাসবাদের যে দ্বিতীয় ঢেউটা এসেছিল, সেটাতেও ছিল বামপন্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা। আধুনিক সন্ত্রাসবাদের তৃতীয় ওয়েভটা আমরা দেখি ১৯৬০-এর দশকে। ইতালি, ফ্রান্স, জার্মানি, উরুগুয়ে এবং আর্জেন্টিনার বিভিন্ন বামপন্থী দল আরবান গেরিলা ওয়ারফেয়ারের পথ বেছে নেয়, যেটা বেসিক্যালি টেরোরিজম। কার্লোস মারিগেলার ১৯৬৯ সালে মিনি ম্যানুয়াল অফ আরবান গেরিলা বইটাতে তিনি টেরোরিজমের নানা ধরনের উপায় নিয়ে কথা বলেছেন। সেখানে অপহরণ, বিস্ফোরণ, রেইডিং থেকে নিয়ে আরও অনেক পদ্ধতি নিয়ে তিনি কথা বলেছেন, যেটা বিভিন্ন দেশের আরবান গেরিলা যোদ্ধাদেরকে উৎসাহিত করেছে। এই সংগঠনগুলোর অনেকগুলোই সোভিয়েত ইউনিয়ন থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেত। আরএএফ বা রেড ব্রিগেড সোভিয়েতের কাছ থেকে সাহায্য পাওয়ার বিষয়টি উঠে এসেছে সিআইএর ডকুমেন্টে। পশ্চিমবঙ্গের নকশাল এবং বাংলাদেশে জাসদ সরবরাহের মতো আন্দোলনগুলো কিন্তু সেই সময়ের। তবে বামপন্থীদের সহিংসতা সবচেয়ে নিকৃষ্ট রূপ ধারণ করে যখন তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। ১৯১৭ সালে রাশিয়ায় বলশেভিকরা ক্ষমতায় আসার পরে অফিসিয়ালি তারা রেড টেরর ঘোষণা করে তাদের কথা মতে শ্রেণীশত্রু এবং প্রতিবিপ্লবীদের বিরুদ্ধে। সেটাতে গুম এবং খুনের শিকার হয় লাখো মানুষ। এরপর আসেন স্ট্যালিন। তার ২৯ বছরের শাসনামলে লক্ষ লক্ষ মানুষ গুম, খুনের শিকার হয় কিংবা সাইবেরিয়ার লেবার ক্যাম্পে নির্যাতনের শিকার হয়। ১৯৩২-৩৩ সালে স্ট্যালিনের জবরদস্তিমূলক কৃষিনীতির কারণে ইউক্রেনে ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যা হলোদমার নামে পরিচিত। এতে মারা যায় প্রায় ৩৩ লক্ষ মানুষ। অনাহারে তখন মানুষ বাধ্য হয়েছিল মানুষের মাংস খেতে, এমনকি নিজের সন্তানদেরকে হত্যা করতেও সেখানে বাধ্য করা হয়েছিল। অথচ সেই সময় সোভিয়েত ইউনিয়নের কাছে খাদ্য মজুদ ছিল, কিন্তু রাষ্ট্রের শস্য সংগ্রহ নীতি এবং জোরপূর্বক বাজেয়াপ্তকরণের কারণে কৃষকদের হাতে তাদের উৎপাদিত শস্যের বেশিরভাগই থাকতো না। এমনকি রাষ্ট্রের কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত কালেকটিভ ফার্মসের কৃষকদের শস্য বিতরণ পর্যন্ত নিষিদ্ধ ছিল। আবার ১৯৩৩ সালে স্ট্যালিন এবং মলোটোভের নির্দেশে ইউক্রেন বা কুবানের যে কৃষকরা আছে তারা ক্ষুধার জ্বালায় অন্য এলাকায় যাওয়াও নিষিদ্ধ করে দেওয়া হয়। ফলে ডেথ টোল আরও বেড়ে যায়। অর্থাৎ এটা প্রাকৃতিক কারণে হওয়া কোনো দুর্ভিক্ষ ছিল না, বরং স্টেট পলিসির মাধ্যমে এই দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল এবং দুর্ভিক্ষ তৈরি হওয়ার পরও এটা কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লাইব্রেরি অফ কংগ্রেসে রেভেলেশন ফ্রম দ্য রাশিয়ান আর্কাইভে আপনারা এই ব্যাপারগুলো বিস্তারিত পেয়ে যাবেন। এই সোভিয়েত ইউনিয়নই ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত আফগানিস্তানে ব্যাপক সামরিক আগ্রাসন চালায়।
যুদ্ধ, বোমাবর্ষণ, গণহত্যা এর মাধ্যমে তারা ১০ থেকে ১৫ লক্ষ আফগানকে হত্যা করে বলে বিভিন্ন রিসার্চে উঠে এসেছে। স্ট্যালিনকেও ছাড়িয়ে যায় গণচীনের কমিউনিস্ট আইকন মাও সেতুং। তার গ্রেট লিপ ফরওয়ার্ড নীতির কারণে চীনের দুর্ভিক্ষে মারা যায় কয়েক কোটি মানুষ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই দুর্ভিক্ষে ২,৮০,০০,০০০ মানুষের মৃত্যুর কথা বললেও বিভিন্ন রিসার্চে উঠে এসেছে এই মৃত্যু ৪ কোটির চেয়েও বেশি। শুধু তাই না, রাষ্ট্রীয় পলিসির কারণে তৈরি হওয়া এই দুর্ভিক্ষ কমাতে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি, বরং জনগণকে নানাভাবে এটার জন্য পানিশ করা হয়েছে। এক কৃষককে বাধ্য করা হয়েছিল তার সন্তানকে জীবন্ত কবর দিতে, কারণ তার সন্তান শস্য তুলে এনেছিল। আরেকটা নথিতে দেখা যায় যে একজন কৃষক আলু তুলে নেওয়ার অপরাধে তার এক কান কেটে ফেলা হয়, তার পা লোহার তারে বেঁধে তার উপরে ১০ কেজির পাথর ফেলা হয় এবং গরম লোহা দিয়ে তার শরীরে দাগ দেওয়া হয়। দুর্ভিক্ষের চরম পর্যায়ে চীনের বিভিন্ন জায়গায় ক্যানিবালিজমের ঘটনাও সরকারি এবং পার্টির নথিতে উঠে এসেছে। ১৯৬১ সালের গানসুয়ের সরকারি প্রতিবেদনে এমন নানা ধরনের ঘটনা দেখা গেছে, যেখানে কোথাও মৃতদেহ কবর থেকে তুলে খাওয়া হয়েছে, কোথাও মানুষ হত্যা করে তার দেহ খাওয়া হয়েছে, এমনকি শিশু হত্যা করে তাকে খাওয়ার কথাও লিপিবদ্ধ করা হয়েছে। হিস্টোরিয়ান ফ্র্যাঙ্ক ডিকটার তার মাউস গ্রেট ফ্যামিন বইতে এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে তুলে এনেছেন। জৌ জুন তার দ্য গ্রেট ফ্যামিন অফ চায়না 1958 to 1962 ডকুমেন্টারি হিস্ট্রিতে এই ব্যাপারগুলো পার্টি এবং সরকারি নথি থেকে তুলে এনেছেন পরিষ্কারভাবে। কম্বোডিয়ার কমিউনিস্ট বিপ্লবী পল পট ১৯৭৫ থেকে ১৯৭৯ সালের মধ্যে কয়েক বছরে ১৭ থেকে ২০ লাখ মানুষকে নানাভাবে হত্যা করে। বাঁশ, ছুরি এবং বাঁশের গুঁড়িতে আছড়ে শিশুদেরকে হত্যা করা হয়। ইয়েল ইউনিভার্সিটির কম্বোডিয়া জেনোসাইড প্রোগ্রাম কম্বোডিয়ার বিভিন্ন মাস গ্রেভ এবং মর্টালিটি প্যাটার্ন রিসার্চ করে এই সংখ্যা বের করে এনেছে। ব্ল্যাক বুক অফ কমিউনিজমে আমরা দেখি গত শতাব্দীতে কমিউনিজমের নামে বিশ্বজুড়ে ১০ কোটির বেশি মানুষ হত্যা হয়েছে। গণহত্যা বিষয়ক গবেষক রুডলফ ট্রামলের মতে এই সংখ্যাটা আরও অনেক বেশি। তবে সংখ্যার হিসাব নিয়ে নানা ধরনের দ্বিমত থাকলেও এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে কমিউনিস্টরা তাদের স্টেট পলিসি, রাষ্ট্রীয় সন্ত্রাস, নির্বাসন, জোরপূর্বক শ্রম এবং নীতি নির্ভর দুর্ভিক্ষের মাধ্যমে কোটি কোটি মানুষকে হত্যা করেছে। হাসিনা বলেছিল যারা নেকাব পরে তাদেরকে নাকি তাঁবুর মতো লাগে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের মতো করে কালচারাল এলিটরা তো আমাদেরকে প্রতিদিনই প্রশ্ন ছুড়ে যাচ্ছে, তুমি মুসলমান ভালো কথা, তুমি বাঙালি নাও কেন? ডান থেকে বাম সেকুলারদের প্রতিটি মহলেই প্রতিনিয়ত ইসলামের বিভিন্ন চর্চা এবং এক্সপ্রেশনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সব কিছুতেই যেন জঙ্গি জুজুর ভয়, কিছু একটা করলেই এটা মৌলবাদ নয় তো, এটা জঙ্গিবাদ নয় তো। তারা আমাদেরকে অসংখ্য প্রশ্ন মানে জর্জরিত করে ঠিকই, কিন্তু এগুলোর উত্তর দেওয়ার সবগুলো দরজা তারা বন্ধ করে রেখেছে। মিডিয়াগুলো মুসলিম জনসাধারণের কথা বলে না, নীতি নির্ধারণী বৈঠকগুলোতে যারা বসে তাদের আচরণ, পোশাক এবং কথায় মাটি ও মানুষের কোনো ছাপ নেই। এই শূন্যস্থানটাই পূরণ করতে এসেছে দ্য মিসিং পিচ। মুসলিম জনসাধারণের কণ্ঠস্বর হয়ে ইসলামের সমাধান এবং শাশ্বত ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। শূন্য হাতে শুধু আল্লাহর উপর ভরসা করে এই কাজ শুরু করেছিলাম আমরা। শত প্রতিকূলতার মধ্যে এই কাজকে এগিয়ে নিতে আপনাদের সাহায্য আমাদের খুব বেশি দরকার। আপনার ডোনেশন আমাদেরকে দিয়ে আমাদের হাতটি শক্তিশালী করুন। কমেন্টে বা ডেসক্রিপশনে থাকা সাপোর্ট করে লিঙ্কে গিয়ে আপনার ডোনেশনটি কমপ্লিট করুন। এবার আসি দেশীয় প্রেক্ষাপটে। আমাদের এখানে বামপন্থীরা যাদেরকে হিরো হিসেবে প্রেজেন্ট করে এমন দুইজন মানুষ হলো ক্ষুদিরাম বসু এবং প্রীতিলতা ওয়েদ্দেদার। আসুন দেখি এই দুইজন আসলে কি করেছে। ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে বোমা মেরে দুইজন ব্রিটিশ নারীকে হত্যা করে। প্রীতিলতা ওয়েদ্দেদার এবং তার সঙ্গীরা একটা ইউরোপিয়ান ক্লাবে হোলি আর্টিজান স্টাইলে হামলা করে ব্রিটিশ সিভিলিয়ানদেরকে হত্যা করে। পরে গ্রেফতার এড়াতে সাইডান্ট খেয়ে সে আত্মহত্যা করে। চিন্তা করুন, এমন ধরনের কাজ যদি আজকের দিনে করা হয়, একই ধরনের কাজ যদি কাশ্মীর, ফিলিস্তিন বা অন্য কোথাও কোনো মুসলিমরা করে, তাহলে তাদেরকে বলা হবে জঙ্গি, সন্ত্রাসী এবং বিশ্বজুড়ে এটাকে কন্ডেম করা হবে। সবার আগে এগিয়ে আসবে বামপন্থীরা। অথচ আমাদের এখানে তাদেরকে এখন বলা হচ্ছে বিপ্লবী, নারী শহীদ এবং সমাজের আইডল। বাচ্চাদেরকে স্কুলে এই ব্যাপারগুলো পড়ানো হচ্ছে। প্রীতিলতা নন্দিত, কিন্তু একই কাজ কোনো মুসলিম যদি আজকে করে তাহলে সে হবে জঙ্গি, সন্ত্রাসী এবং তাকে সমর্থন করলেও তাকে গ্রেফতার করা বৈধ হয়ে যাবে। স্বাধীন বাংলাদেশেও সর্বহারা পার্টি কিংবা জাসদের মতো দলগুলো খুন, অপহরণ, ডাকাতি এবং সশস্ত্র রাজনীতির রাজত্ব তৈরি করেছিল।
নিজের দলের মানুষকেও তারা আন্তঃপার্টি খতমের নামে হত্যা করত। উত্তরবঙ্গে তাদের ছিল ত্রাসের রাজত্ব। অথচ এই সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারের স্মরণ সভায় ঢাকা ভার্সিটির অধ্যাপক পর্যন্ত জয়েন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাওবাদী নেতা সিরাজ শিকদারের মুরাল নির্মাণ করা হয়। রাষ্ট্রযন্ত্র, মিডিয়া এবং সমাজ তাদেরকে দমন করতে উঠে পড়ে লাগে না, বরং এক ধরনের মধ্যবিত্ত রোমান্টিসিজম দিয়ে তাদের কাজগুলোকে মহিমান্বিত করা হয়। সর্বহারা পার্টির এই ধরনের কাজগুলোর রেফারেন্স আপনার লাল সন্ত্রাস বইটিতে পেয়ে যাবেন। নকশালপন্থীদের নেতা চারু মজুমদার তো প্রকাশ্যেই বলেছেন, শ্রেণীশত্রুর রক্তে হাত রঞ্জিত করা ছাড়া কেউ প্রকৃত কমিউনিস্ট হতে পারে না। সম্প্রতি আমরা দেখছি যে ম্যাগ মোল্লার বসুর মতো কমিউনিস্টরা প্রকাশ্যে ফেসবুক পোস্টে রেড টেররের হুমকি দিচ্ছে। যে রেড টেররের ঘটনা কী ছিল সেটা একটু আগে আমরা দেখেছি। একই সাথে বামপন্থী ট্রান্সজেন্ডার সাফওয়ান রেবিল দুজন সম্মানিত শিক্ষকের মাথা কেটে ফুটবল খেলার হুমকি দিচ্ছে। পাবলিক ফেসবুকে সে অস্ত্র বানানোর টিউটোরিয়াল দিচ্ছে। আবার কেউ কোনো ট্রান্সজেন্ডারকে আটক করলে থানায় বোমা মারারও হুমকি দিচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের একজন বামপন্থী উপদেষ্টাও তাকে সরাসরি সমর্থন দিয়েছিল। কিন্তু কেনই ভয়াবহ ইতিহাস সামনে আসে না? বেঙ্গল রেনেসা, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন থেকে নিয়ে নানা কারণে বামপন্থীরা বাংলাদেশে কালচারাল হেজেমনি প্রতিষ্ঠা করেছে, ক্ষমতার কাছাকাছি গিয়েছে এবং মিডিয়া, পাঠ্যপুস্তক, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা এই বয়ানটা মানুষের চোখে নির্মাণ করে দিয়েছে। যে কাজটা তারা করে বিপ্লবী হয়, সেই কাজটা কোনো দেশের কোনো মুসলমান করলে হয়ে যায় জঙ্গি, সন্ত্রাসী। যে সন্ত্রাসবাদের জন্ম তারাই দিয়েছে, যে আধুনিক সন্ত্রাসবাদের জন্মটা তাদের থেকেই শুরু হয়েছে, সেই সন্ত্রাসবাদে তারা মুসলিমদেরকে চিত্রায়িত করে। কোনো মুসলমান যদি আইন না ভাঙে, এই ধরনের কোনো কাজে যুক্ত না হয়, শুধু শরিয়ার কথা বলে বা দেশের বাইরে সাম্রাজ্যবাদ বিরোধী কোনো মুসলিম সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে, তাহলে তাকে সে হত্যাযোগ্য করে তোলে। তাদেরকে দমনের আহ্বান জানায় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আইরনির বিষয় হলো, এই বামপন্থীরা পশ্চিমা সাম্রাজ্যবাদীদের ওয়ার অন টেররের বয়ান দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে হত্যাযোগ্য করে। মিডিয়া ট্রায়াল করে আমাদেরকে হোমোসেকার বা না মানুষে পরিণত করে। কোনো বিচার দরকার নেই, কোনো অভিযোগ দরকার নেই। এই হলো আমাদের দেশের সমাজ ও এস্টাবলিশমেন্ট এবং বামপন্থীদের ভয়াবহ দ্বিচারিতা এবং দ্বিমুখিতা। আমাদের সমাজ ও রাষ্ট্রকে এই বয়ান ভেঙে অবশ্যই বের হয়ে আসতে হবে। নয়, গত 50 বছর ধরে যে জুলুমের জাতাকলে আমরা আছি, যে কালচারাল হেজেমনি আমাদের ব্রেন, আমাদের অন্তরকে আচ্ছন্ন করে রেখেছে, সেই জিনিসটাই যদি চলতে থাকে তাহলে আমাদের দাসত্ব কোনো দিন শেষ হবে না। বামপন্থীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং তাদের ব্যাপারে প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরতে হবে।